এস আলমের উত্থান ব্যাংক সহ সামগ্রিক অর্থনীতিতে তার যে নেতিবাচক প্রভাব, নেতিবাচক ক্রিয়াকর্ম সবাই জানি আমরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা চাই। কিন্তু সেই ব্যবস্থাও হতে হবে আইনসম্মত, বিধানসম্মত। তার চেয়ে বড় কথা হলো যে তার গাড়ি দখল করে নিয়ে যাবে, তো এস আলম হচ্ছে সে ভালো লোক হলো কীভাবে? মানে এস আলম ব্যাংক দখল করেছে, ওটা একটা বড় জিনিস, আর আপনি একটা গাড়ি দখল করেছেন, ওটা ছোট জিনিস, কিন্তু চরিত্র তো একই, দখলদারিত্ব। নিন্দা করছি এবং আবারও একই কথা বলবো, যারা এগুলো করছেন তারা বন্ধ করেন। আর বন্ধ যদি না করেন, যদি মনে করেন ক্ষমতা আমাদের হাতে, আমরাই করব, আগামী দিনে আমরাই ক্ষমতায় যাব, ওইটা কিন্তু এরকম হবে না। মানুষ এখন গুণগত পরিবর্তন দেখতে চায়। যেই জেনারেশন এই আন্দোলনটা করেছে তারা এই রাষ্ট্র বদলে নতুন রাষ্ট্র গড়তে চায়, সেখানে এগুলো চলে না। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎ হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে, কারণ কি? আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই প্রশ্ন কেন করলেন আমি জানি না, কারণ আওয়ামী লীগ নাই বলতে আমি বোঝাচ্ছি যে সদ্য তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, এবং সেটা হয়েছেন একটা বিশাল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে। এবং এরপর থেকে যেহেতু তারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে অনেক দুর্নীতি করেছেন, অপরাধ করেছেন, ফৌজদারি ইত্যাদি, সেগুলো সব কিছু প্রকাশিত হচ্ছে, মামলা হচ্ছে তাদের নামে। আওয়ামী লীগকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সরকার যদি কথা বলতেও চাই কীরকম কী বলে আমি জানি না, সেটা সরকার কীভাবে বুঝবে। তবে সাধারণভাবে সবাই ধরেই নিচ্ছে যে এখন রাজনীতির এই মাঠে আওয়ামী লীগ নেই, তাই তাদের সাথে যে কথা হচ্ছে না, সরকার সে প্রশ্নকে করছে না। কোথাও কোথাও বিএনপি নেতা কর্মীরা দখলবাজি, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছেন, আপনি কি বলবেন? না, এরকম কথা তো শুনছি, কিছু কিছু ঘটনা জানিও। আমরা তো দেশেই বাস করি, আমাদের নিজের একটা কাজের এলাকা আছে, নির্বাচনের এলাকা আছে, কোথায় কি হচ্ছে খবর তো পাই, রাখতেও হয় রাজনীতির জন্যেও। এটা খুবই দুঃখজনক। আজকে আবার দেখলাম যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব বাকিগুলো একসাথে নিয়োগ করা হবে। বলছেন যে ইতিমধ্যে চর দখলের মতো বিশ্ববিদ্যালয় দখল শুরু হয়েছে। মানে এর চাইতে দুঃখজনক ব্যাপার কি হতে পারে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি হবে সেটা যদি গায়ের জোরে সিদ্ধান্ত হয়, তাহলে তো আর সেটা বিশ্ববিদ্যালয় হলো না। করছে কারা করছে মানুষ ধারণা করে নেয়। মানে আমি এক কথাই বলবো কি, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার একটা বিরাট ঘটনা ঘটেছিল, এবং সেটা এখনো জাগরুক। মানুষ পুনরূপে দেশ চায় না। মানে এই যে বিশ্ববিদ্যালয় যদি এরকম হয় যে এইটা চর দখলের মতো কেউ মনে করে, মানে বিশ্ববিদ্যালয়ের ভিসি কী হবে, প্রভোস্ট কী হবে, তারপরে বলবে কাকে প্রফেসর বানাবেন, কাকে প্রমোশন দেবেন। এইভাবে তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কারো কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না। আমি কিছু কিছু হসপিটালের ব্যাপারে এরকম কথা শুনছি, হসপিটাল দখল হয়ে যাচ্ছে। মানে যিনি মালিক ছিলেন তিনি আওয়ামী লীগের ছিলেন, অতএব তিনি নাই। এখন তার নামে, সেই মালিকের নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে সেই কারণে, অথবা উনি এরকম আশঙ্কা করছেন বলে যদি এখন গোপনে চলে যান, ওই জায়গায় দখল করে ফেলতে হবে এরকম তো কোনো কথা না। আমরা যখন লড়াইটা করছিলাম তখন বারবার বলেছি যে ক্ষমতার পরিবর্তন মানে দলের পরিবর্তন নেই, আমরা মনে করি যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। তো সরকারের পরিবর্তন হয়েছে, এখন তো বড় কাজ বাকি আছে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। তো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সব দখল করে করে নিজেরা নিয়ে নিলাম, এইটা তো নয়। যারাই করছেন তাদের বলবো এগুলো করার দরকার নেই, এগুলো করে রাখতে পারবেন না শেষ পর্যন্ত। আর জনগণের অপছন্দের মধ্যে পড়ে তো রাজনীতি জিতবে না। মধ্যরাতে এস আলমের 14টি গাড়ি সরানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। আমি এটা সত্যাসত্য জানি না, কিন্তু অভিযোগটা তো গুরুতর। মানে গুরুতর কেন বলছি, মানে এরকম যদি হয়, এস আলম তো মানে উনি হচ্ছেন বাংলাদেশের টপ পোস্ট অর ওয়ান অফ দ্য টপ পোস্ট অলিগার্ক। অলিগার্ক মানে বলছি যারা ফ্যাসিবাদের সঙ্গে থেকে ফ্যাসিবাদের সমর্থন সাহায্য নিয়ে নিজেদের আখের গোছায় রাষ্ট্রের ক্ষতি করে। সেই হিসেবে এস আলমের উত্থান ব্যাংক সহ সামগ্রিক অর্থনীতিতে তার যে নেতিবাচক প্রভাব,
নেতিবাচক ক্রিয়াকর্ম সবাই জানি আমরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা চাই, কিন্তু সেই ব্যবস্থাও হতে হবে আইনসম্মত, বিধানসম্মত। তার চেয়ে বড় কথা হলো যে তার গাড়ি দখল করে নিয়ে যাবে, তো এসার হচ্ছে সে ভালো লোক হলো কীভাবে? মানে এসানো ব্যাগ দখল করেছে, ওটা একটা বড় জিনিস, আর আপনি একটা গাড়ি দখল করেছেন, ওটা ছোট জিনিস, কিন্তু চরিত্র তো একই, দখলদারিত্ব। নিন্দা করছি এবং আবারও একই কথা বলবো, যারা এগুলো করছেন তারা বন্ধ করেন। আর বন্ধ যদি না করেন, যদি মনে করেন ক্ষমতা আমাদের হাতে, আমরাই করব, আগামী দিনে আমরাই ক্ষমতায় যাব, ওইটা কিন্তু এরকম হবে না। মানুষ এখন গুণগত পরিবর্তন দেখতে চায়। যেই জেনারেশন এই আন্দোলনটা করেছে তারা এই রাষ্ট্র বদলে নতুন রাষ্ট্র করতে চায়, সেখানে এগুলো চলে না। শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক সংকটে মোদী সরকারের তাহলে এখন কি হতে যাচ্ছে? প্রশ্নটা সব ক্লিয়ার না। মোদী সরকারের কী হতে যাবে? নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে যতদিনে শেখ হাসিনা, তারা যে আইন বা তাদের কথা বলেছে যে লাল পাসপোর্ট বাতিল হয়েছে, তারপরে তিনি এতদিন এখানে আশ্রয় পেতে পারেন লিগালি, ওদের আইন, ততদিন যদি তারা রাখতে পারে, কিন্তু সেটা শেষ হলে কি হবে সে জবাব তো তারা দেবে। মানে তারা এটা কী করবে? শেখ হাসিনাকে তারা বলেছিল একটা নিরাপদ করে আশ্রয় পাঠিয়ে দেবে, কিন্তু শেখ হাসিনার এত দুর্ভাগ্য, একদম আন্তর্জাতিকভাবে তিনি এত নিন্দিত, আমি বলবো ঘৃণিত, তাকে কেউ নিতে চায় না, কোনো দেশ নিতে চায় না। ভারত আশ্রয় দিয়েছে, ভারত জানে, তখন শেখ হাসিনা তো অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, পারেননি। ভারত তাকে আশ্রয় দিয়েছে, এটা ভারতের দায়িত্ব তারা কি করবে। এইখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। তবে আমি এটা মনে করি যে মামলা যেহেতু তার নামে হয়েছে, সেই মামলা যখন প্রক্রিয়া শুরু হবে, আসামিকে যখন হাজির হতে বলা হবে, ভারতের কাছে যদি তখন থাকে দায় যে একজন ফৌজদারি মামলা বা যে মামলার আসামিকে আশ্রয় দিচ্ছেন, তারা আন্তর্জাতিকভাবেও ভারত সমালোচনার মধ্যে পড়বে। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যাবে না, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্যের আপনার বিশ্লেষণ কি? মানে আমি না এইরকম কথাবার্তা মনে করি যে ওই গায়ে পড়ে একটা ঝগড়া তৈরি করার মতো। বঙ্গবন্ধুকে কে অস্বীকার করছে এখন? এটাও যদি কোয়ালিফাই করতে যান, অস্বীকার করবার প্রশ্ন নয়, কিন্তু আমি বঙ্গবন্ধুর চর্চা করি না। আমি আমার রাজনীতি করতে পারবো না, নেতৃত্ব দিতে পারবো না? না পারবো কেন? হচ্ছে তো। বঙ্গবন্ধুকে অস্বীকার করে, অথবা ধরেন এই যে বঙ্গবন্ধুর এই প্রশ্নটা আমি কখন কী প্রসঙ্গে করেছেন আমি তো জানি না, বা কথাটা কেন বলেছেন জানি না, কিন্তু ওই যে 15 আগস্ট দিয়ে সরকার একটা সিদ্ধান্ত হচ্ছে ছুটি বাতিল, এই প্রসঙ্গ যদি ধরে বলেন, বিএনপিও ছুটি বাতিল করেছে, তো বিএনপি দেশ চালায়নি, নেতৃত্ব দেয়নি, করা যাবেই না বললেন কীভাবে? সেটা ভালো কি মন্দ সেটা তো আর এক কথা, আপনার কাছে ভালো না, আরেকজনের কাছে আরেক রকম মনেও হতে পারে, এইটা তো বলতে পারবো না। আমি মনে করি যে এই রকম কোয়ালিফিকেশন করা যায় না। দেখেন, রাশিয়াতে লেনিন ছাড়া কিচ্ছু ছিল না, লেনিনই একমাত্র মানুষ, বিপ্লবের মূল নেতা, তো সেই লেনিনের এখন কোনো অস্তিত্ব নেই, রাশিয়া চলছে না, নেতৃত্ব দিচ্ছে না কেউ। আবার যদি বলি চীনের কথাই ধরেন, মাও জেদুং কত বড় নেতা ছিলেন, একক নেতৃত্ব বলা যায়, মানে ওখানে তো যৌথ নেতৃত্ব সিস্টেম চালু আছে। তারপরে ব্যক্তি নেতা হিসেবে মাও জেদুং একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তাকে ছাড়াই তো চলছে ওইখানে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।
আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 1 জানুয়ারি 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে। আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।